হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি হারকিউলিস নিয়ে। মাইথোলজি থেকে অনুপ্রাণিত হয়ে মুভিটি তৈরি হলেও সাধারণ পৌরাণিক গল্পের থেকে এই মুভির গল্প কিন্তু অনেকটাই আলাদা। কারণ জিউসের পুত্র হারকিউলিসকে এখানে কোনো অমর দেবতা হিসাবে দেখানো হয়নি, তাকে দেখানো হয়েছে সম্পূর্ণই একটি রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ হিসাবে। যারা ফ্যান্টাসি মুভি দেখতে ভালোবাসেন কিংবা মাইথোলজিক্যাল স্টোরি পছন্দ করেন তাদের এই মুভিটি অন্তত একবার হলেও দেখা উচিত। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই জানিয়ে দিই, মুভিতে হারকিউলিসকে একজন শক্তিশালী সৈনিক হিসাবে দৃশ্যায়িত করা হয়েছে। বর্তমানে হারকিউলিস একদল ভাড়াটে সৈন্যের নেতৃত্ব দেয়, যারা সোনা কিংবা বলা যায় অর্থের বিনিময়ে বিভিন্ন রকম কাজ করে থাকে। তো এই দলের প্রতিটি মেম্বারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, যাতে গল্পটি বুঝতে আপনাদের আরও সুবিধা হয়। প্রথমত আর্গোসের একজন বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা অ্যাম্ফিয়ারাস, যে তার ক্ষমতার মাধ্যমে নিজের ভবিষ্যৎ দেখতে পায়। দ্বিতীয়ত স্পার্টার এক বিখ্যাত চোর অটোলিকাস। তৃতীয়ত থিপস থেকে উদ্ধার করা বোবা এবং হিংস্র এক বর্বর টাইডিউস। চতুর্থত সিথিয়ার এক অ্যামাজন তীরন্দাজ আটালান্টা। এবং সবশেষে এথেন্সের গল্পকার ও হারকিউলিসের ভাগ্নে নামে পরিচিত আইওলাস, যে হারকিউলিসের বিভিন্ন গল্প অতিরঞ্জিত করে সকলের কাছে উপস্থাপন করে থাকে। এতক্ষণ তো বললাম এই ভাড়াটে গ্রুপের প্রতিটি মেম্বারের কথা, এবার তাহলে কথা বলা যাক হারকিউলিসকে নিয়ে। কথিত আছে হারকিউলিস হলেন জিউসের অর্ধদেবতা এক পুত্র, যে কারণেই জিউসের রানী হেরা এই অবৈধ সন্তান হারকিউলিসকে হত্যা করার পরিকল্পনা করে। কিন্তু বিভিন্ন বিপদ থেকে বেঁচে গিয়ে সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, তখন দেবতাদের একটি গোষ্ঠী হারকিউলিসকে 12টি দুঃসাহসিক কাজ করার প্রস্তাব দেয়, যে কাজগুলি কমপ্লিট করার পর থেকে গডেস হেরা তার পিছু ছেড়ে দেয়। আর তারপর থেকেই হারকিউলিসের নাম এ জগতে চারিদিকে ছড়িয়ে পড়ে। আগেই আপনাদের বলেছি, এটা কিন্তু কথিত আছে, মানে এই গল্পের কোনো প্রমাণ এখনো পর্যন্ত নেই। এনিওয়ে, হারকিউলিসের এইরকম দুঃসাহসিক অভিযানের কথা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, রাজা ইউরিস্থিউস তখন তাকে তার রাজ্যে ডেকে পাঠায় বিশেষ কোনো কার্য হাসিল করার জন্য। তো হারকিউলিসও সেই কাজ কমপ্লিট করতে তার স্ত্রী এবং 2 পুত্রকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় সেই রাজ্যে। এবার হারকিউলিস ওই রাজ্যকে কিছু বিপদ থেকে মুক্ত করার পর রাজ্যের প্রজারা যখন হারকিউলিসের গুণগানে মত্ত হয়ে ওঠে, রাজা ইউরিস্থিউস তখন হারকিউলিসের উপর হিংসায় তার স্ত্রী এবং পুত্রকে হত্যা করে, আর সেই হত্যার দায় হারকিউলিসের উপরেই চাপিয়ে দেয়, যে কারণে নিমেষের মধ্যেই পুরো রাজ্যবাসীর কাছে হারকিউলিস একজন খুনি হয়ে যায়, যার পর রাজা ইউরিস্থিউস তাকে তার রাজ্য থেকে বহিষ্কার করে দেয়। আর এর পরবর্তীতেই হারকিউলিস তার এই সমস্ত গ্রুপ মেম্বারদের সঙ্গে এক এক করে পরিচিত হয়ে ভাড়াটে একদল সৈন্য হিসাবে কাজ করতে শুরু করে। কিন্তু হারকিউলিস মাঝে মাঝেই একটি দুঃস্বপ্ন দেখে, সেরবেরাস তার স্ত্রী এবং পুত্রকে আক্রমণ করে হত্যা করছে। যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি, গ্রিক পুরাণ অনুসারে এই সেরবেরাস হল পাতালপুরীর একজন দানবীয় বহু মস্তক বিশিষ্ট প্রহরী, যার কাজ হেডিসের ফটক পাহারা দেওয়া, যাতে মৃতদের আত্মা পালাতে না পারে এবং জীবিতরা বিনা অনুমতিতে প্রবেশ করতে না পারে। এইবার হারকিউলিস যে এই সেরবেরাসের এইরকম দুঃস্বপ্ন দেখে, সেটা সে কেন দেখে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। যাই হোক, বর্তমান টাইমে মানে খ্রিস্টপূর্ব 358 সালে উত্তর গ্রিসের এক রাজ্য থ্রেসের রাজকুমারী এর্জেনিয়া হঠাৎই উপস্থিত হয় হারকিউলিস এবং তার দলের কাছে, এবং বিনীতভাবে হারকিউলিসের কাছে অনুরোধ করে তাদের রাজ্যকে সে যেন এক বিপদ থেকে উদ্ধার করে। কারণ বর্তমানে এক জাদুকর এবং রক্তপিপাসু যুদ্ধবাজ রেসাস তাদের রাজ্যের উপর নির্মমভাবে আক্রমণ করে চলেছে। তাই হারকিউলিস যদি তাদের রাজ্যে উপস্থিত হয়ে তাদের সেনাবাহিনীকে ওই যুদ্ধবাজের বিরুদ্ধে লড়াই করার জন্য ট্রেনিং দেয়, তাহলে বিনিময়ে হারকিউলিসের সম ওজনের সোনা তাদেরকে উপহার দেয়া হবে। যেটা শুনে হারকিউলিস এবং তার দল নির্দ্বিধায় এই প্রস্তাবে রাজি হয়ে যায়। ফলে পরবর্তী দিনই হারকিউলিস এবং তার দল সোজা উপস্থিত হয় থ্রেশীয় সেনাবাহিনীর নেতা রাজা কোটিসের সম্মুখে, যে তার রাজ্যের বর্তমান অবস্থার কথা বর্ণনা করে হারকিউলিসকে জানায় রেসাস নামের এক হিংস্র জাদুকর তার অশ্বমানব, মানে হাফ মানুষ এবং হাফ ঘোড়ার মতো দেখতে সৈন্যের সাহায্যে তাদের রাজ্যের সমস্ত কিছুই দিন দিন ধ্বংস করে দিচ্ছে। কথিত আছে রেসাসকে পরাজিত করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না,
তাই বাধ্য হয়েই রাজা কোটিস হারকিউলিসের শরণাপন্ন হয়েছে। এবার রাজা কোটিসের মুখ থেকে এই সমস্ত বর্ণনা শুনে হারকিউলিসও নিঃসংকোচে তার কথা বিশ্বাস করে পরবর্তী দিন থেকেই ওই রাজ্যের প্রজাদের প্রশিক্ষণ দিতে শুরু করে যুদ্ধের জন্য। আচ্ছা, জানিয়ে রাখি, এই রাজ্যের বেশিরভাগ সেনাবাহিনী যুদ্ধের কারণেই মারা গেছে, তাই বর্তমানে যাদেরকে হারকিউলিস ট্রেনিং দিচ্ছে তারা কিন্তু বেশিরভাগই এই রাজ্যের কৃষক শ্রেণীর মানুষ। তো বেশ কয়েকদিন ট্রেনিংয়ের পর হঠাৎই একদিন রাজা কোটিস তার এক গুপ্তচরের মাধ্যমে খবর পায় রেশাস তাদের পার্শ্ববর্তী আদিবাসী রাজ্যের উপর আক্রমণ করতে চলেছে, আর ওই রাজ্যের পরেই সরাসরি তাদের উপর আক্রমণ আসবে। তাই রাজা কোটিস হারকিউলিসকে অনুরোধ করে সেখানকার আদিবাসী উপজাতিদের বাঁচানোর জন্য হারকিউলিস যেন তার সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে রেশাসের সম্মুখীন হয়। যদিও হারকিউলিস তাকে সাবধান করে দেয় তার সেনাবাহিনীর এখনো প্রশিক্ষণের অভাব রয়েছে, তাই এত তাড়াতাড়ি এই সেনাবাহিনী নিয়ে রেশাসের সম্মুখীন হওয়াটা তাদের জন্য বোকামিই হবে। কিন্তু রাজা কোটিস যখন জানায় আমাদের সঙ্গে রয়েছে স্বয়ং জিউসের পুত্র হারকিউলিস, তখন হারকিউলিসও নিজের সম্মান রক্ষার্থে তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। ফলে প্ল্যান অনুযায়ী ওই সেনাবাহিনী নিয়ে হারকিউলিস যখন সেই নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়, হারকিউলিস তখন বুঝতে পারে তাদের অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ রেশাস তার তথাকথিত জাদুবিদ্যার মাধ্যমে ওই স্থানের সমস্ত আদিবাসীদের তার দলে করে নিয়েছে, যে কারণে তারাই এখন একজোট হয়ে হারকিউলিস এবং তার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। ফলে এক দীর্ঘ এবং ভয়াবহ যুদ্ধের পর ওই আদিবাসীদের পরাজিত করে হারকিউলিস জয়লাভ করে, যার পর আহত সেনাবাহিনীদের চিকিৎসা করে আবারও তারা লেগে পড়ে প্রশিক্ষণের কাজে। তো বেশ কয়েকদিন ভারী ট্রেনিংয়ের পর যখন তাদের প্রশিক্ষণ প্রায় শেষ হয়ে যায়, তখন আবারও এক গুপ্তচরের মাধ্যমে তারা খবর পায় রিসাস বর্তমানে অ্যাস্টিকাস পর্বতে তাদের ঘাঁটি তৈরি করেছে, তাই এখনই তাদের হাতে সুযোগ রয়েছে রিসাসকে পরাজিত করার। ফলে আর এক মুহূর্ত দেরি না করে ওই সেনাবাহিনী নিয়েই হারকিউলিস উপস্থিত হয় অ্যাস্টিকাস পর্বতের পাদদেশে। আচ্ছা, এখানে একটা মজার ঘটনা জানিয়ে রাখি। আমি আগেই আপনাদের বলেছি হারকিউলিসের এক সঙ্গী অ্যাম্ফিয়ারাস তার ক্ষমতার মাধ্যমে নিজের ভবিষ্যৎ দেখতে পায়, যে এই মুহূর্তে হারকিউলিসকে জানায় আর এক সপ্তাহের মধ্যেই সে মারা যেতে চলেছে, মানে খুব সম্ভবত রিসাসের সঙ্গে এই যুদ্ধেই তার মৃত্যু রয়েছে। কিন্তু এটা শোনার পরেও হারকিউলিস তার সদ্য প্রশিক্ষিত বাহিনী নিয়েই উপস্থিত হয় রিসাসের সম্মুখে। তো যুদ্ধের নিয়ম অনুযায়ী রিসাসের তরফ থেকে কিছু সৈন্য হারকিউলিসের সম্মুখে উপস্থিত হয়ে তাকে প্রস্তাব দেয় ভালোয় ভালোয় তারা যদি বশ্যতা স্বীকার করে নেয় তাহলে তারা এই যুদ্ধ থামিয়ে এক হয়ে যাবে, কারণ রিসাসের সেনাবাহিনী তাদের থেকে প্রায় ডবলেরও বেশি, তাই হারকিউলিসের পরাজয় নিশ্চিত। কিন্তু তবুও হারকিউলিস তাদের কাছে বশ্যতা স্বীকার না করলে শুরু হয় রিসাসের বাহিনীর বিরুদ্ধে রাজা কোটিসের লড়াই। তো কঠিন এক যুদ্ধের পর অবশেষে এই যুদ্ধেও হারকিউলিস জয়লাভ করে। আর মজার ব্যাপার হলো অ্যাম্ফিয়ারাস এখনো জীবিত থাকে। আর ওই যে কথিত ছিল রিসাসের সেনাবাহিনীতে অশ্বমানব রয়েছে, সেটাও কিন্তু একটি গল্প কথা বলেই প্রমাণিত হয়, কারণ যুদ্ধের সময় তার বাহিনীতে অশ্বমানব বলে কিছুই ছিল না। যাই হোক, যুদ্ধ শেষে রিসাসকে বন্দি বানিয়ে যখন থ্রেসে ফিরিয়ে আনা হয়, তখন সেনাপতি সিটাক্লিস তার সমস্ত প্রজাদের সম্মুখে রিসাসকে অপমান করতে শুরু করলে হারকিউলিস তাকে সেই কাজে বাধা দেয়, যার পর রিসাসই তাকে উদ্দেশ্য করে জানায় তুমি ভুল লোকেদের সাহায্য করছো, যে কথা শুনে হারকিউলিস বেশ অবাক হয়ে যায়। এনিওয়ে, এরপর রাতে যখন সমস্ত সেনাবাহিনীর সঙ্গে হারকিউলিস এবং তার পুরো টিম জয়ের আনন্দে মেতে ওঠে, তখন ওই কক্ষেই রিসাসকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় প্রদর্শনের জন্য, যাকে দেখে রাজকুমারী এর্জেনিয়া তার প্রতি সহানুভূতি দেখাতে গেলে রাজা কোটিস তাকে নির্মমভাবে সেই কাজে বাধা দেয়, যেটা দেখে হারকিউলিসও অনুমান করে তার হয়তো কোথাও একটা ভুল হয়েছে। যেটা ক্লিয়ার করার জন্যই হারকিউলিস যখন একান্তে রাজকুমারীর সম্মুখীন হয়ে এই বিষয়ে তাকে প্রশ্ন করে, তখন রাজকুমারী বাধ্য হয়েই তাকে উত্তর দেয় রিসাস একদমই নিরপরাধ। আসলে তার বাবা মানে কোটিস চেয়েছিল এই পুরো থ্রেসের সম্রাট হতে, মানে তার সাম্রাজ্যের বাইরেও যে সমস্ত ছোট ছোট রাজ্য রয়েছে কিংবা জনগোষ্ঠী রয়েছে যারা তার সাম্রাজ্য থেকে আলাদা, সেই সমস্ত রাজ্যকে জয় করে তার রাজ্যে অন্তর্ভুক্ত করতে। কিন্তু রিসাস সম্রাট কোটিসের এই রাজ্য বিস্তারের প্রচেষ্টার বিরুদ্ধেই কাজ করতে শুরু করে, আর সম্রাট কোটিস শত চেষ্টা করেও তাকে কিছুতেই দমন করতে পারে না, যে কারণেই সে তার মেয়ের সাহায্যে হারকিউলিসকে তার রাজত্বে ডেকে পাঠায়।
যাতে হারকিউলিসের সাহায্যেই রিসাসকে সে পরাজিত করতে পারে, যে কাজে সম্রাট কোটিস অলরেডি সফল হয়েছে। কিন্তু হারকিউলিস যখন রাজকুমারীকে প্রশ্ন করে, আপনি যখন জানতেন আপনার বাবা ভুল করছে, তাহলে আপনি আপনার বাবার কাজে কেন সাহায্য করলেন? তখন রাজকুমারী তাকে উত্তর দেয়, তার বাবা তাকে জোরপূর্বক এই কাজ করিয়েছে। রাজকুমারীর একমাত্র ছেলে, মানে নিজের নাতিকেই মেরে ফেলার হুমকি দেখিয়ে রাজকুমারীকে সে এই কাজ করতে বাধ্য করেছে। যেটা শুনেই হারকিউলিস বুঝতে পারে সম্রাট কোটিস কতটা নিষ্ঠুর। মানে যে সম্রাট নিজের সাম্রাজ্য বিস্তারের জন্য নিজের একমাত্র নাতিকেই হত্যা করার কথা প্রকাশ করে, সে তার সাম্রাজ্যের জন্য যে কোনো কিছু করতে পারে। যাই হোক, এই সমস্ত কিছু জানার পর হারকিউলিস এবং তার পুরো টিম সম্রাট কোটিসের সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী প্রচুর পরিমাণ সোনা নিয়ে ওই রাজ্য ছেড়ে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু হারকিউলিস তার কাজে অনুতপ্ত হয়েই সিদ্ধান্ত নেয় সে এই রাজ্যে থেকেই তার ভুল সংশোধন করবে। যদিও এটা শুনে অটোলিকাস প্রথমেই তাকে জানায় তারা সকলে একটি ভাড়াটে সৈন্যের টিম, যারা টাকার বিনিময়ে যে কোনো কাজ করে থাকে, তাই তাদের এভাবে সংবেদনশীল হওয়াটা একদমই ঠিক না। তাই হারকিউলিসকে সে অনুরোধ করে এখনই এই রাজ্য থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু হারকিউলিস তার পুরো টিমকে এখান থেকে চলে যাওয়ার প্রস্তাব দিয়ে নিজে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যেটা শুনে শুধুমাত্র অটোলিকাস ছাড়া বাকিরাও হারকিউলিসের সঙ্গে এই কাজে সাহায্য করবে বলে তার প্রস্তাবেই সম্মতি জানায়। ফলে প্রথমেই হারকিউলিস তার দলবল নিয়ে সোজা উপস্থিত হয় বন্দি থাকা রিসাসকে মুক্ত করার জন্য। কিন্তু সেনাপতি সিটাক্লিস তার সৈন্য সামন্ত নিয়ে হারকিউলিসের টিমকে পরাভূত করে সকলকেই বন্দি বানায়। এবার অবাক করার মতো বিষয় হলো, বন্দি থাকা অবস্থাতেই হারকিউলিসের সম্মুখে উপস্থিত হয় সেই রাজা ইউরিস্থিউস। আসলে সম্রাট কোটিস এবং ইউরিস্থিউস অনেক আগে থেকেই একে অপরের সঙ্গে যুক্ত, যারা একত্রে মিলেই পুরো ইউনানে রাজত্ব করবে বলে পরিকল্পনা করেছিল। আর খুব সম্ভবত সম্রাট কোটিসকে হারকিউলিসের খবর দিয়েছিল এই ইউরিস্থিয়াসই। যাই হোক, এসব তো আলাদা কথা। এখন ইউরিস্থিউস হারকিউলিসের সম্মুখে প্রকাশ করে তার স্ত্রী ও পুত্র মারা যাওয়ার পিছনে সেই দায়ী, কারণ ইউরিস্থিউসই হারকিউলিসকে মাদক খাইয়ে বেহুশ করে তার কক্ষে 3টি নেকড়ে ছেড়ে দিয়েছিল, যে নেকড়েগুলি তার স্ত্রী ও পুত্রকে হত্যা করেছিল তারই সম্মুখে। আর ওই যে হারকিউলিস একটি দুঃস্বপ্ন বারবার দেখে, সেটাও ঠিক এই কারণেই, কারণ হারকিউলিস বেহুশ হওয়ার টাইমে একদমই আবছাভাবে দেখতে পেয়েছিল 3 মাথাওয়ালা এক দানব তার স্ত্রী ও পুত্রকে ছিঁড়ে খাচ্ছে, কিন্তু সেটা আসলে ছিল ইউরিস্থিউসের পাঠানো 3টি নেকড়ে। আর এই তথ্য হারকিউলিস একদমই জানত না। মানে তার স্ত্রী ও পুত্র যে কিভাবে মারা গিয়েছিল সেটা সে এই প্রথম শুনছে। এনিওয়ে, এরপর দেখা যায় রাজা কোটিস ওই স্থানে উপস্থিত হয়ে তার একমাত্র কন্যা এরজেনিয়ার মৃত্যুদণ্ডের আদেশ দেয়, কারণ তার কন্যা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তো সম্রাটের আদেশ মতো তার সৈন্যরা হারকিউলিসের সম্মুখেই রাজকুমারীকে যখন হত্যা করবে বলে প্রস্তুতি নেয়, অ্যাম্ফিরিয়াস তখন তার কথার মাধ্যমেই হারকিউলিসকে উত্তপ্ত করতে শুরু করে, যার ফলেই হারকিউলিস তার অতি মানবীয় শক্তির দ্বারা তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে এরজেনিয়াকে ওই সৈন্যদের হাত থেকে প্রাণে বাঁচায়। কিন্তু এই দৃশ্য দেখে ইউরিস্থিউস তার সেই 3 নেকড়েকে ওই স্থানে ছেড়ে দেয় হারকিউলিসকে হত্যা করার জন্য। যদিও এই মুহূর্তে হারকিউলিস তার স্ত্রী ও পুত্রের মৃত্যুর কথা মনে করে ওই 3 নেকড়েকেও পরাজিত করে, যার পর হারকিউলিস তার পুরো টিমকেও বন্দি অবস্থা থেকে মুক্ত করে ওই স্থানে সৈন্যদের সঙ্গে ফাইট করতে করতে বাইরে বেরোতে শুরু করে। আর এই সবের মধ্যেই হারকিউলিস ইউরিস্থিউসের সম্মুখে উপস্থিত হয়ে তাকে হত্যা করে নিজের পরিবারের প্রতিশোধ নেয়। কিন্তু এরপরেই সেনাপতি সিটাক্লিস হারকিউলিসের উপর অতর্কিতে আক্রমণ করলে ইউলাউস তাকে ছুরিকাঘাত করে হত্যা করে, যার পর হারকিউলিস তার টিম নিয়ে যখনই বাইরে বের হয় তখনই তারা দেখতে পায় সম্রাট কোটিস তার বিপুল সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করছে তাদেরকে হত্যা করার জন্য। যেটা দেখেই হারকিউলিস ওই সমস্ত সেনাবাহিনীকে উদ্দেশ্য করে জানায়, তোমাদের রাজা একজন নীচ মানসিকতা সম্পন্ন মানুষ, তাই আমি তোমাদেরকে বলবো তোমরা এখন আমার কথা অনুযায়ী কাজ করো। কিন্তু সম্রাট কোটিস তার কথাকে কাউন্টার করে জানায়, হারকিউলিস কোনো গড না, সেও তোমাদের মতোই একজন সাধারণ মানুষ, আর আমি তোমাদের সম্রাট হয়ে বলছি তোমরা আমার কথাই শোনো। এই বলেই সম্রাট তার নিজের নাতিকে
মানে আরিয়াসকে মেরে ফেলার হুমকি দেখিয়ে হারকিউলিসকে বিনা যুদ্ধে তার সামনে হার স্বীকার করতে বলে। কিন্তু একদম সঠিক টাইমে অটোলিকাস মানে যে হারকিউলিসের টিম ছেড়ে চলে গিয়েছিল সে ওই স্থানে ফিরে এসে আরিয়াসকে বন্দি থেকে উদ্ধার করে। আর এই টাইমে শুরু হয় সম্রাট কোটিসের বাহিনী এবং হারকিউলিসের বাহিনীর মধ্যে লড়াই। যে লড়াই থেকেই আরিয়াসকে রক্ষা করতে গিয়ে টাউডিউস মারাত্মকভাবে আহত হয়, যার পর হারকিউলিসের কোলেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এইবার লাস্ট মুহূর্তে সম্রাট যখন তার বাহিনীকে চারিদিক থেকে হারকিউলিসকে ঘিরে ফেলতে বলে, হারকিউলিস তখন আবারও তার অমানসিক শক্তি ব্যবহার করে ওই স্থানে থাকা হেরার একটি বিশাল মূর্তি উপড়ে ফেলে, যারই একটি ভাঙা অংশের দ্বারা সম্রাট কোটিস মারা যায়। ফলে হারকিউলিসের এই কাজে মুগ্ধ হয়ে বেঁচে থাকা সৈন্যরা হারকিউলিসকে একজন উপদেবতা এবং জিউসের পুত্র হিসাবে স্বীকার করে তার সামনে মাথা নত করে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। মুভিটি মাইথোলজিক্যাল হলেও মূলত এই মুভিতে মানুষের সাহস এবং আত্মবিশ্বাসকেই তুলে ধরেছে। কারণ মুভির লাস্ট সিনে ভয়েস ওভারের মাধ্যমে আমাদেরকে জানানো হয় হারকিউলিসের আসল পরিচয় কি সেটা সঠিকভাবে না জানা গেলেও তার কর্ম এবং সিদ্ধান্তের মাধ্যমেই সে এখন একজন কিংবদন্তি। তাই মানুষের বংশ পরিচয়ের থেকে তার কর্মই তার আসল পরিচয়। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এইরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য বাই।